অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব গণিত পূর্বপাঠের পুনরালোচনা, কষে দেখি 1.1 এবং প্রথম ইউনিট টেস্টের সিলেবাস সম্পর্ক তোমাদের ধারণা দেব। এখানে গাণিতিক বলো বা জ্যামিতিক বলো সমস্ত চিত্র বিশ্লেষণ করে সম্পূর্ণ সমাধান আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। যাই হোক, প্রথমে আমরা সরাসরি চলে যাব যে পূর্বপাঠের পুনরালোচনা কী কী আলোচনা করব অষ্টম এবং প্রথম ইউনিট টেস্টের সিলেবাস যেটা আমি বলেছি, সরাসরি চলে যাচ্ছি সিলেবাসে। তো এখানে তোমাদের সিলেবাসের মধ্যে 1 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ একে আছে পূর্বপাঠের পুনরালোচনা, এর মধ্যে আবার 4টা চ্যাপ্টার আছে 1.1, 1.2, 1.3, 1.4। এরপরে পাইচিত্র, তারপরে 2 নম্বরে হচ্ছে তোমার মূলদ সংখ্যা এবং বহুপদী সংখ্যামালার গুণভাগ 4 নম্বর, এবং 5 নম্বর ঘনফল নির্ণয়, এবং 6 নম্বরে হচ্ছে পূরককোণ মানে জ্যামিতি, পূরককোণ, সম্পূরককোণ, সন্নিহিত কোণ। এ হচ্ছে তোমাদের 6টি চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টারটি বা 1.1 পূর্ণাঙ্গ ভালো করে বোঝার জন্য যে সূত্রগুলি, যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা তোমরা একবারে ছোটোবেলা থেকেই পড়ে এসেছো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীম হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, এবং বর্গক্ষেত্রের পরিসীম হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এই হচ্ছে তোমার টোটাল এই চ্যাপ্টারের এই 4টি সূত্রই ঘুরিয়ে ফিরে আমরা ব্যবহার করব। যাই হোক, এখন সরাসরি আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে। তোমরা দেখতে পাচ্ছ কষে দেখি 1.1 1 নম্বর, এখানে বেশ কয়েক টোটাল 8টি চিত্র আছে। এরপরে 2 নম্বর, এই 8টি চিত্রর ব্যবহার করে উত্তরগুলি পূরণ করতে হবে। 2 নম্বরের এরকম প্রশ্ন, 3 নম্বর, 4, 5 এবং 6, 7, 8 8 পর্যন্ত টোটাল প্রশ্ন। এই 8টা প্রশ্ন আমি সমাধান করব। তাহলে এখানে আমরা প্রথম চিত্রে দেখি কয়টা পূর্ণ বর্গ আছে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টি, 6টি, অর্থাৎ 6টি পূর্ণবর্গ সংখ্যা। আমি যদি উত্তরটা লিখি, প্রথম চিত্রে এই যে আকার, এই প্রথম আকার 6টি, আর বাকি কোনো কিছুই নেই 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 তাই 1 বর্গ 6 গুণ 1 অর্থাৎ 6 বর্গ সেন্টিমিটার, উত্তর হবে 6 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা দ্বিতীয় চিত্র যদি দেখি, দ্বিতীয় চিত্র এই যে এটা, দ্বিতীয় চিত্রে দেখা গেছে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে ঘরের সংখ্যা একটি। আমরা এই যে এরকম একটা তারপরে কি এবং অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গ, এটাও একটা অর্ধেক, মানে এই যে এটা অর্ধেক, ঠিক আছে। এবারে আংশিক অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম, সেটা হচ্ছে 3টি, এই যে 1টি, 2টি, আর এখানে আর একটা কই তোমার এরকম ওই যে ছোটো একটি 3টি, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা এখানে উত্তরটা যদি দেখি, তাহলে এখানে অধিকৃত অর্ধেকেরও কম এরকম 3টি, অর্থাৎ 1 যোগ হাফ যোগ 3, তাহলে এখানে 4.5 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা যাচ্ছি 3 নম্বর চিত্রে। 3 নম্বর চিত্রে যদি আমরা দেখি, 3 নম্বর চিত্রটা কি আছে, এই যে 3 নম্বর চিত্র, এখানে কয়টা আছে, 1টা, 2টো, 3, 4, 5, 6, 7, 7, 8, 8টি আছে পূর্ণচিত্র। তারপরে অধিকৃত অর্ধেক হচ্ছে, অর্থাৎ অর্ধেক বা অর্ধেকের চেয়ে একটু বেশি 2টো, অর্ধেক বা অর্ধেকের চেয়ে একটু কম 4টে, এবং 2টো হচ্ছে তারও কম। টোটাল মিলিয়ে যদি করি 8, আর এখানে যেহেতু 2/2, আর এখানে যোগ 2 যোগ 1, এই টোটাল 12 বর্গ সেন্টিমিটার। এরপরে হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে হচ্ছে গিয়ে দেখো, যদি তোমরা দেখো এই 4 নম্বরের পূর্ণবর্গ হচ্ছে 1টি, এই যে 4 যেখানে লেখা সেই 1টি, আর অর্ধেক নেই, আর অর্ধেকের কম 4টি, ঠিক আছে। আমরা ভালো করে যদি দেখি, একটা, এই একটা, এই একটা, এরকম করে 8টি টোটাল, কোনো না কোনো ঘরকে টাচ করেছে এরকম, আর অর্ধেকের চেয়েও কম 8টি, তাহলে টোটাল 8 যোগ 9 অর্থাৎ 9 বর্গ সেন্টিমিটার। কারণ এই 2টো অর্ধেক মিলে হয় 1টি, আর এখানে এই 1টি, টোটাল 9টি। তোমরা বুঝতে পেরেছো। এবার 5 নম্বর চিত্র। 5 নম্বর চিত্র হচ্ছে এই যে এটা পূর্ণ হচ্ছে কয়টি 5 নম্বর চিত্রে, 5 নম্বর চিত্রে অধিকৃত সম্পূর্ণ যে অর্ধেক বা অর্ধেকের বেশি, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, এরকম করে 6টি, আর বাকি যে অর্ধেকের অধিকৃত অর্ধেকের ক্ষুদ্রতম সেরকম নেই, আর অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম হচ্ছে এরকম কয়টি 4টি। তারপরে এভাবে করে টোটাল হচ্ছে তোমার 6 যোগ 4 অর্থাৎ 10টি। তারপরে 6 নম্বর চিত্র। 6 নম্বর চিত্র হচ্ছে যে এইটা, তোমরা একইভাবে এটা 6 নম্বর দেখে নাও, এই যে 6 নম্বর, এবং 7 নম্বর। 7 নম্বরে দেখা গেছে এই যে এটা 7 নম্বর,
তোমার এই যে এটা 7 নম্বর, এই 7 নম্বরের একটি আছে আর বাকি নেই, আর এখানে 8টি, এখানে 8টি, 6টি টোটাল মিলে এখানে হয়। যাই হোক, তারপর 8 নম্বর হচ্ছে যে এইটা, অর্থাৎ একবার অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম একটি আর বাকি নেই, এখানে 8টি, এখানে 60টি, এই সম্পূর্ণ যোগ করলে 1 যোগ 8 অর্থাৎ 9 বর্গ সেন্টিমিটার প্রায়। এই হচ্ছে তোমার 1 নম্বরের উত্তর। এবার 2 নম্বরের প্রশ্নে যাই। আমিনদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। হ্যাঁ, তাহলে ওই উঠানের মাঝখানে 3.5 মিটার এবং 2.5 মিটার ম্যাপের একটা আয়তক্ষেত্রের শতরঞ্চি পাতলাম। শতরঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল হিসাব করি। তাই আমিনদের বাড়ির আয়তকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, এই যে 6 মিটার তোমার এখানে দেওয়া আছে কিন্তু, এই যে 6 মিটার। হ্যাঁ, এবং প্রস্থ 4.2 মিটার, এই যে 4.2 মিটার এটা, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এখান থেকে গুণ করলে 25.2 বর্গমীটার। শতরঞ্জির আবার কি, এখানে দৈর্ঘ্য হচ্ছে 3.5, হ্যাঁ, আর প্রস্থ হচ্ছে 2.5, এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে ক্ষেত্রফল হয় 8.7 বর্গমিটার। তাহলে শতরঞ্জি বাদে আয়তকার ক্ষেত্রের উঠানের ক্ষেত্রফল দুটো বিয়োগ করব, তাহলে 25.2 পেয়েছি, 8.7 অর্থাৎ 16.45 বর্গমিটার উত্তর প্রায়। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বর। অজন্তা হাউজিং কমপ্লেক্স বর্গক্ষেত্রের পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। হ্যাঁ, তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা হচ্ছে বর্গাকার পার্ক 484, তাহলে রাস্তা সহ বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য যে আমরা বলছি পরিসীমা থেকে বাহু মানে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 121 মিটার। রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল 121 গুণ 121 অর্থাৎ 14,641 বর্গমিটার। রাস্তাটি 3 মিটার চওড়া। হ্যাঁ, রাস্তা বাদে বর্গাকার পার্কের দৈর্ঘ্য এখান থেকে এদিকেও 3 মিটার চলে গেল, আবার এদিকেও 3 মিটার চলে গেল, অর্থাৎ 121 থেকে 2 দিকে 3 যোগ 3 6 মিটার চলে যাবে, 115 মিটার। তাহলে এর ক্ষেত্রফল হবে 115 গুণ 115, তাহলে যেটা পাবো 13,225। তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল এই দুটো বাদ দিলেই আমার 1,416 বর্গমিটার উত্তর। এই তো। এরপর আমরা 4 নম্বরের প্রশ্নে যাই। মিহিরদের আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তলে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসাব করে লিখি। তাহলে এই যে রাস্তা আঁকলাম, রাস্তা আঁকার পরে মাঝখান দিয়ে একটি রাস্তা গেছে, অর্থাৎ এই হচ্ছে রাস্তার দৈর্ঘ্য, যেটার চওড়া হচ্ছে 4 মিটার। এই রাস্তাটা 4 মিটার চওড়া। তাহলে যদি 4 মিটার চওড়া, তাহলে আমরা এ নম্বর যদি দেখি, মিহিরদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর রাস্তার সমান্তরাল কত 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার খণ্ডে বিভক্ত করছে। এক্ষেত্রে রাস্তাটি আয়তকার, তাই যার দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 4 মিটার। তাহলে এটা তো নর্মালি, কারণ এই দৈর্ঘ্য যা এটাও রাস্তার দৈর্ঘ্য, তার প্রস্থ হচ্ছে 4 মিটার, এই যে এই, তাহলে ক্ষেত্রফল হবে 50 গুণ 4 অর্থাৎ 200 মিটার, 200 বর্গমিটার। হ্যাঁ, তাহলে শুধু ক্ষেত্রফল বের করলাম। এখন চেয়েছে আয়তকার বাগানের দৈর্ঘ্য, প্রস্থ, ওই বাগানের ক্ষেত্র, ওই বাগানের মাঝ বরাবর। এক্ষেত্রে রাস্তাটি আয়তকার ক্ষেত্রকার, যার দৈর্ঘ্য 30 মিটার, এখানে আবার এবং প্রস্থ 4 মিটার। এটার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, আবার প্রস্থ হচ্ছে 4 মিটার, ঠিক আছে। এই তাহলে প্রস্থের সমান্তরালে আয়তকার রাস্তার ক্ষেত্রফল 30 গুণ 4 120 বর্গমিটার, ঠিক আছে। এরপরে বি, দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল 200 বর্গমিটার আর প্রস্থের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল 120 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল 200 যোগ 120 বিয়োগ 4 বর্গ, কারণ এইদিকেও 4 হয়, দেখো এইটা তো বাদ যাবে, কারণ এটা রিপিট হচ্ছে, এই জায়গাটুকু রিপিট হচ্ছে, এই কারণে একটা 4 বাদ যাবে। 4 4 16 বর্গমিটার, অর্থাৎ 320 থেকে 16 বাদ গেলে 304 বর্গমিটার হয় উত্তর। এবারে বুঝতে পেরেছো। এবার আমরা 5 নম্বরের প্রশ্নে চলে যাবো। আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রকার জমি আছে, ওই আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। হ্যাঁ, আর প্রস্থ হচ্ছে 26 মিটার। পাপিয়া তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হ্যাঁ, হিসাব করে দেখি পাপিয়া কত বর্গমিটারের তাদের বাড়ি তৈরি করবে। এদিকে 48 আছে, হ্যাঁ,
এদিকে হচ্ছে 48 আর এদিকে হচ্ছে 26। তাহলে পাপিয়া যে আয়তাকার জমির বাড়ি তৈরি করবে 48 মিটার প্রস্থ হচ্ছে তার 26 মিটার। পাপিয়া তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। পাপিয়া যে জমিতে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য 2 বার 48 বাদ যাবে, কারণ এদিকেও 48 বাদ এদিকেও 48 বাদ, অর্থাৎ 40। তাহলে আর পোস্ত থেকেও 2 বার 4 বাদ যাবে, কারণ এপাশেও 4 বাদ গেল আবার এপাশেও 4 বাদ গেল। আবার এই আমি দৈর্ঘ্য প্রস্থ দুই ক্ষেত্রে 4 এই কারণে 18 মিটার। পাপিয়া যে আয়তাকার জমির বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল তাহলে 40 গুণ 18 অর্থাৎ 720 বর্গ মিটার। এরপরে আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন। এখানে 6 নম্বরে 4টা প্রশ্ন দেওয়া আছে। আমার ভাই দীপু একটি ক্ষেত্রকার কাগজের পুরোটায় ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। তাই যদি দীপু আয়তাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো, তবে ওই ছবির কাগজের ক্ষেত্রফল কীরূপ পরিবর্তন হতো? আমার দীপুর আঁকা আয়তক্ষেত্রের ছবির ক্ষেত্রফল 15 গুণ 8 অর্থাৎ 120। আয়তাকার কাগজের নম্বর দৈর্ঘ্য দ্বিগুণ করলে অর্থাৎ 15 গুণ 2 30 সেন্টিমিটার এবং আয়তাকার কাগজের প্রস্থ 8 সেন্টিমিটার, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে 30 গুণ 8 240 বর্গ মিটার। আয়তক্ষেত্রে কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত আয়তাকার কাগজের ক্ষেত্রফল পূর্বে আয়তাকার ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, অর্থাৎ এখানেও ক্ষেত্রফলটাও দ্বিগুণ হবে। 1 নম্বর হয়ে গেল, নম্বর হয়ে গেল। এবার বি নম্বরে কি বলছে? আয়তাকার ক্ষেত্রকার কাগজের প্রস্থ দ্বিগুণ করলে পরিবর্তিত প্রস্থ হবে 8 গুণ 2, কারণ আগে প্রস্থ ছিল 8, এখন দ্বিগুণ হয়ে গেল 16 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে আয়তাকার কাগজের ক্ষেত্রফল 15 গুণ 16 অর্থাৎ 240, 2 গুণ 120 বর্গ মিটার। অর্থাৎ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দ্বিগুণ করলে পরিবর্তিত আয়তাকার কাগজের ক্ষেত্রফলও পূর্বের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, অর্থাৎ প্রস্থ বা দৈর্ঘ্য যে কোনোটা দ্বিগুণ করলে দ্বিগুণ হবে। এরপরে 3 নম্বরের প্রশ্ন। আয়তাকার ক্ষেত্রে কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত দৈর্ঘ্য 15 গুণ 2 সেন্টিমিটার, আয়তাকার কাগজের প্রস্থ দ্বিগুণ করলে পরিবর্তিত দৈর্ঘ্য 8 গুণ 2 16 মিটার। তাহলে আয়তাকার কাগজের ক্ষেত্রফল হবে, অর্থাৎ এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দুই ক্ষেত্রেই দ্বিগুণ করা হচ্ছে, 30 গুণ 16 অর্থাৎ 480, যেটা 2 × 240 বর্গ। আয়তাকার কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয় দ্বিগুণ করলে পরিবর্তিত আয়তাকার কাগজের ক্ষেত্রফল পূর্বের তার কাগজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। এরপরে আয়তক্ষেত্রের নম্বর ক্ষেত্রকার কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে অর্ধেক করলে পরিবর্তিত দৈর্ঘ্য 15 ভাগ অর্ধেক অর্থাৎ 15 ভাগ 2 এবং পরিবর্তিত প্রস্থ 8 ভাগ 2 মানে 4। তাহলে ক্ষেত্রফল হবে 15 ভাগ 2 গুণ 4 অর্থাৎ 30 বর্গ মিটার। আয়তক্ষেত্রের কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে অর্ধেক করলে পরিবর্তিত আয়তক্ষেত্রকার কাগজের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের 1/4 হবে। হচ্ছে আমার 4টা উত্তরে। তাহলে দুটোই দ্বিগুণ, তারপরে বাকি যেটা আছে আমি 3টি বর্গ ক্ষেত্রকার কাগজের একটি এবং কাগজ কাটি এবং ক্ষেত্রফল কীরূপ পরিবর্তন হবে দেখি। দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, দৈর্ঘ্য অর্ধেক করা হয়। ধরি প্রথম বর্গাকার কাগজের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য a একক, দ্বিতীয় বর্গাকার কাগজের বাহুর দৈর্ঘ্য b একক, তৃতীয় বর্গাকার ক্ষেত্রে কাগজের বাহুর দৈর্ঘ্য c একক। তো বর্গাক্ষেত্রকার কাগজের ক্ষেত্রফল a স্কোয়ার বর্গ একক, b স্কোয়ার বর্গ একক এবং c স্কোয়ার বর্গ একক। দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে প্রথম বর্গাক্ষেত্রের কাগজের দৈর্ঘ্য 2a হয় এবং দ্বিতীয় কাগজের দৈর্ঘ্য 2b হয় এবং তৃতীয়টা হচ্ছে 2c। বর্গাকার ক্ষেত্রে কাগজের ক্ষেত্রফল যথাক্রমে 2a স্কোয়ার বর্গ একক, 2b স্কোয়ার বর্গ 4a, 2a হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার, 2b হোল স্কোয়ার মানে 4b স্কোয়ার এবং 2c হোল স্কোয়ার মানে 4c স্কোয়ার বর্গ একক। কাগজের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পূর্বের বর্গাকার কাগজগুলোর ক্ষেত্রফল পূর্বের বর্গাকার কাগজের ক্ষেত্রফলের 4 গুণ হবে। দৈর্ঘ্য অর্ধেক করা হলে প্রথম বর্গাকার কাগজের বাহুর দৈর্ঘ্য a/2, দ্বিতীয় বর্গাকার এটাই c/2, এরকম তৃতীয়টা। ঠিক আছে, এখন বর্গক্ষেত্রের কাগজের ক্ষেত্রফল যথাক্রমে a/2 বর্গ একক অর্থাৎ a²/4 বর্গ একক, b/2 বর্গ একক অর্থাৎ b²/4 বর্গ একক, c/2 বর্গ একক c²/4 বর্গ। কাগজের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত বর্গাকার কাগজগুলোর ক্ষেত্রফল পূর্বের কাগজগুলোর ক্ষেত্রফলে 1/4। এরপর 8 নম্বর। আমাদের পাড়ার ক্লাবের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 7.2, 5.5 এবং 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা, 1.8 মিটার চওড়া, একটি দরজা এবং 2.5 মিটার লম্বা, 1.8 মিটার আর 2টি জানলা আছে। ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি?
মেঝে সিমেন্ট তৈরি করতে প্রতি বর্গমিটারে ৬২ টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করি। দরজা ও জানলা বাদে ৪ দেয়ালের ক্ষেত্রফল হিসাব করি। ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফলে হিসাব করি। হ্যাঁ, প্রতি বর্গমিটার ১২ টাকা হিসাব করে দরজা জানলা বাদে ঘরের ভিতরের চারিদিকে দেওয়াল ও ছাদের চুনকাম করতে কত টাকা হিসাব করি। যাও, ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য ৭.২ মিটার, প্রস্থ ৫.৫ মিটার। ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সেই হিসেবে করবে ৩৯.৬০ বর্গমিটার। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে ৬২ টাকা হলে এই ৬২ গুণ যেত বর্গ অর্থাৎ ২৪৫৫.২০ টাকা। দরজা জানলা সমেত ৪ দেয়ালের ক্ষেত্রফল ২ গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, ২ গুণ দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা 4.2, এখানে ক্যালকুলেশন করলে ১০৬.৬৮ বর্গমিটার। এরপরে একটি দরজার ক্ষেত্রফল ৩ গুণ ১.৮ বর্গমিটার অর্থাৎ এত। একটি জানলার ক্ষেত্রফল ২.২৫ গুণ 1.8 বর্গমিটার অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা। দুটি জানলার ক্ষেত্রফল ২ গুণ ৪.০৫ বর্গমিটার অর্থাৎ 8.1 বর্গমিটার। দরজা জানালা বাদে ৪ দেয়ালের মোট ক্ষেত্রফল যেটা পেয়েছি সেখান থেকে এই দুটো বাদ দেবো, কারণ এখানে তো আর চুনকাম করতে হবে না, দরজা জানালায়, অর্থাৎ 93.18 বর্গ মিটার। উত্তর, ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল ঘরের মেঝের ক্ষেত্রফল সমান 39.60 বর্গমিটার, এটাও হয়ে গেল। এবার ডি নম্বর, দরজা জানলা বাদে ঘরের ভিতরের ৪ দেয়ালের এবং ছাদের ক্ষেত্রফল আমার টোটাল এটা পেয়েছি আগে এবং 39.60 এই যে পেয়েছি, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে ১৩২.৭৮ প্রতি বর্গমিটারে ১২ টাকা হিসেবে দরজা ও জানলা বাদে ঘরের ভিতরের দিকের ৪ দেয়াল ও ছাদ চুনকাম করতে খরচ পড়বে। আমরা এখানে পেয়েছি ১৩২.৭৮ থেকে ১২ দিয়ে গুণ করলে ১৫৯৩.৩০৬ টাকা। উত্তর, এই হচ্ছে তোমার টোটাল ১ থেকে ৮ পর্যন্ত প্রশ্নের উত্তর। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আবারও বলবো, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, প্লিজ 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 তোমরা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে